প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের বাংলা কবিতার ক্লাসে। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক পর্যায়ের বাংলা বইয়ের প্রথম কবিতা ঋতুবর্ণন। কবিতাটি মধ্যযুগীয় ভাষায় লেখা, সেই কারণে শিক্ষার্থীদের কাছে একটু বিষয় বক্তব্য অস্পষ্ট মনে হলেও আজকের আলোচনার পরে আমরা আশা করি যে বক্তব্য একেবারে স্পষ্ট হবে এবং ঋতুবর্ণনের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য আমাদের কাছে স্পষ্ট হলেই এই কবিতার প্রশ্ন ও প্রশ্নের ধরনগুলো আমরা সহজেই বুঝতে পারবো। তাহলে নাম হচ্ছে ঋতু বর্ণন। এই বর্ণন শব্দের অর্থ হচ্ছে বর্ণনা। তার মানে ঋতু বর্ণন মানে ঋতুর বর্ণনা। কে দিয়েছেন? আলাওল দিয়েছেন এবং তিনি একজন মধ্যযুগীয় কবি। তো এই ঋতুর বর্ণনা কেন তিনি দিতে গেলেন? ঋতুর বর্ণনা দিয়ে তিনি কি বোঝাতে চান? এই আলোচনার সূত্র পেতে হলে আমাদের একটু ব্যাকগ্রাউন্ড আলোচনা করতে হবে। তোমরা জানো যে বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদ। এই চর্যাপদ আসলে বৌদ্ধ ধর্মের সাধন তত্ত্ব সম্পর্কে লেখা। এরপর দীর্ঘকাল বাংলা সাহিত্যে তেমন কিছু আর লেখা হয়নি। 150 বছর বাংলা সাহিত্যের অন্ধকার যুগ। তারপরে হিন্দু দেবদেবীর পৃথিবীতে পূজা কিভাবে প্রচারিত হয়েছে এই বিষয়বস্তু নিয়ে মঙ্গল কাব্য একদিকে যেমন লেখা হয়েছে, তেমনি মুসলমান কবিরা মধ্যপ্রাচ্যের বিভিন্ন কাহিনী, ধর্মগ্রন্থের গল্প অনুসরণে তারা লিখেছেন রোম্যান্টিক প্রণয়োপাখ্যান, অর্থাৎ প্রেমের কাহিনী লিখেছেন। আরেকটা বিষয় লক্ষ্য করার মতো, এই রোম্যান্টিক প্রণয়োপাখ্যান যারা লিখেছেন তারা অধিকাংশ কবি রাজদরবারে কাজ করতেন অথবা রাজদরবারের কোনো কারো পৃষ্ঠপোষকতায় লিখেছেন। তো সেই হিসেবে ফরমায়েশি লেখা অর্থাৎ নির্দেশনা মতো লেখার একটা প্রবণতা কবিদের মধ্যে লক্ষ্য করা গিয়েছে এবং রাজা বা রাজদরবারের ওই সমস্ত বড় কর্মকর্তাদের খুশি করার একটা ব্যাপারও এই কবিতাগুলোর একটি প্রধান বৈশিষ্ট্য। আলাওল যেহেতু আরাকানের রাজসভার সাথে যুক্ত ছিলেন, সেই জন্য তার কবিতার মধ্যে রাজ দরবারের বিভিন্ন আচার অনুষ্ঠান এবং রাজকীয় যে উপস্থাপন, তার একটি বৈশিষ্ট্য কিন্তু তার কবিতার মধ্যে লক্ষ্য করা যায়। তো মধ্যযুগের যে রোম্যান্টিক প্রণয় উপাখ্যান, এগুলো প্রত্যেক কবি উপস্থাপনের ক্ষেত্রে একটা স্বাভাবিক ধারাবাহিকতা মেনে চলতেন, যে প্রথমে কি থাকবে, তারপরে কি সাজানো হবে, নায়কের সাথে নায়িকার কখন দেখা হবে, তাদের প্রেম ভালোবাসা কখন হবে, তাদের মধ্যে বিরহ হবে কিনা, সব কিছু মিলে আমরা চলো দেখে নেই প্রথমেই যে এই মধ্যযুগের প্রণয়োপাখ্যানগুলো সাধারণ বিন্যাসটা কেমন হয়, স্বাভাবিকভাবে সেগুলো কেমনভাবে বিন্যস্ত থাকতো। তো আসব ঋতু বর্ণন এর প্রথম যেটা থাকতো এটা হলো বন্দনা। আমি একটু স্মরণ করিয়ে দিই, এই যে ঋতু বর্ণন কবিতা, এটি আলাওলের মধ্যযুগের রোম্যান্টিক প্রণয়োপাখ্যান পদ্মাবতী কাব্য থেকে নেওয়া হয়েছে। এবং এই যে কবিতা রোম্যান্টিক প্রণয়োপাখ্যানগুলো ওনারা লিখতেন, এগুলোর অধিকাংশই মৌলিক কাহিনী ছিল না, এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই অনুবাদ করা হতো। তো পদ্মাবতী কাব্যটি হিন্দি কবি মালিক মোহাম্মদ জাইসির পাদুমাবধ কাব্য অবলম্বনে তিনি রচনা করেছেন। অনুবাদ কাব্য হলেও বিষয় উপস্থাপন, সার্বিক বর্ণনা, নায়ক নায়িকার প্রেমোপাখ্যান এবং প্রেমোপাখ্যানের পরিণতি এবং সেখানে প্রকাশিত জনজীবনের সাথে বাংলার জনজীবনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। অর্থাৎ তিনি এটি আক্ষরিক অনুবাদ না করে এর ভাবানুবাদ করেছেন। এই ভাবানুবাদকেও যথার্থ মৌলিক সৃষ্টি হিসেবে মনে করা হয়। তো পদ্মাবতী কাব্যে নায়ক হলেন আমাদের রাজা রত্ন সেন আর নায়িকা হলেন পদ্মাবতী। রত্ন সেন কোন অঞ্চলের রাজা? তিনি বর্তমান ইন্ডিয়ার চিতোর অঞ্চলের রাজা। আর পদ্মাবতী হলেন সিংহলের রাজকন্যা। সিংহল মানে হলো শ্রীলঙ্কা। তাহলে চিতোরের রাজা রত্ন সেনের সঙ্গে পদ্মাবতীর প্রেম কাহিনী, অর্থাৎ সিংহলের রাজকন্যা পদ্মাবতীর প্রেম কাহিনী নিয়ে এটা লেখা। এখন এই জাতীয় কাহিনী যখন কবিরা লেখেন, তখন একটা বিশেষ ধরনের ধারাবাহিকতা তারা রাখেন। সেটা হলো প্রথম তারা বন্দনা করেন। এই বন্দনা অংশে কি থাকে, অর্থাৎ কবি যে কাব্যটা লিখতে যাচ্ছেন এটাতে তিনি কার কার কাছে কৃতজ্ঞ। তো কবিদের ক্ষেত্রে প্রায় লক্ষ্য করা গেছে তারা প্রথমত সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, নবী, কারো যদি পীরের ভক্তি থাকে তাহলে পীর মুর্শেদ যারা আছে তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা জানান, দ্বিতীয়ত তারা বাবা মায়ের প্রতি কৃতজ্ঞতা
প্রকাশ করেন, তৃতীয়ত শিক্ষাগুরুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, এবং যেহেতু তারা রাজদরবারের সাথে সম্পর্কিত, রাজা কিংবা রাজদরবারের বড় কর্মকর্তা, মন্ত্রী বা ইত্যাদি যারা ছিল তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, এবং সব শেষে সাধারণ যারা পাঠ করবে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শুরু করেন। এই অংশটা থাকে বন্দনা। এই বন্দনা মানে হচ্ছে কৃতজ্ঞতা অংশ। এটা এরপরে কি থাকে? এরপরে থাকে নগর বা দেশ বর্ণনা। এখানে যে অঞ্চল হচ্ছে মূল কাহিনীর পটভূমি, সেখানে রাজ্য, নগর, প্রকৃতি, ঋতু এর বর্ণনা থাকে। তো দেখা যায় রোম্যান্টিক প্রণয় উপাখ্যানগুলোতে এই দ্বিতীয় অংশ যেখানে দেশ বর্ণনা থাকে, সেখানে সাধারণত এই ঋতু বর্ণনার বিষয়টি থাকে। তো আমাদের এরপরে কি থাকে? এরপর নায়ক এবং নায়িকার মধ্যে পরিচয় হয়। পরিচয় পর্বটা হয় অত্যন্ত রোম্যান্টিক ধরনের। এরপর প্রথম দর্শন ও প্রেমের সূচনা হয়, তারপর প্রেমের বিকাশ লাভ করে, এরপর সেখানে কি হয়? সেই প্রেমের মধ্যে বাধা আসে, এরপর বিরহ ও দুঃখ ভোগ এবং পুনর্মিলন অথবা করুণ পরিণতির মধ্য দিয়ে শেষ হয়। তো আমাদের পদ্মাবতী কাব্যের বিষয়টা কি হচ্ছে? সেখানে প্রথম মনে রাখতে হবে তিনি কিন্তু চিতোরের রাজা এবং তার রানী রয়েছেন। তার এই চিতোরের রাজা যে রত্নসেন, এই রত্নসেনের যে প্রধানা মহিষী প্রথম যাকে বিবাহ করেছেন তার নাম হচ্ছে নাগমতী। এই নাগমতী তো তার স্ত্রী আছে। এরপরে সেখানে একটি তোতা কাহিনী আছে, অর্থাৎ সেই তোতা সিংহলের রাজকন্যা পদ্মাবতীর এমন বর্ণনা এই রত্নসেনের কাছে উপস্থাপন করেছেন যে তিনি তাকে পাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন এবং তিনি সেখানে যাতনা করেছেন। সেই অংশটার নাম হচ্ছে পদ্মাবতী লাভ। পদ্মাবতী লাভ, এই লাভ মানে কিন্তু ভালোবাসা না, তাকে লাভ করেছেন তিনি। এবং এই অংশেরই একটি অংশ হচ্ছে ঋতু বর্ণন। এটা লাভ করতে গিয়ে তিনি এই অংশে যে বর্ণন রয়েছে, এবং সেখানে নাগমতির যে বিরহ, নাগমতির স্বামী চলে গেছে এবং সে পদ্মাবতীর কাছে চলে যাবে, তার যে বিরহ এবং তারই সূত্র ধরে এখানে প্রকৃতির বর্ণনা এসেছে। তাহলে আমরা প্রাথমিক অংশের যে কনক্লুশন, সেখানে আমরা বলতে পারি যে মালিক মুহাম্মদ জাইসির পাদুমোবত কাব্য অবলম্বনে আলাউল পদ্মাবতী কাব্যটি রচনা করেছেন, এবং সেখানে চিতোরের রাজা রত্নসেনের সঙ্গে সিংহলের রাজকন্যা পদ্মাবতীর যে প্রেম কাহিনী এবং সেই প্রেম কাহিনীর যে করুণ পরিণতি, অর্থাৎ শেষমেশ রত্নসেনের মৃত্যু, রত্নসেনের মৃত্যু এবং এই পদ্মাবতীর আত্মহত্যার মধ্যে করুণ পরিণতির মধ্য দিয়ে এই কাহিনীর যে শেষ হয়েছে, সেখানে পদ্মাবতীকে তিনি যে লাভ করেছেন সেই অংশ থেকে এই ঋতুবর্ণন অংশটি নেওয়া হয়েছে। এটি মধ্যযুগের রোম্যান্টিক প্রণয় উপাখ্যানের স্বাভাবিক রীতি অনুযায়ী লেখা হয়েছে। তো চলো আমরা দেখি যে এই ঋতু বর্ণনা তিনি কিভাবে দিলেন। তো আমি একটু তোমাদের নির্দেশনা দিচ্ছি যে এখান থেকে প্রশ্ন কমন পেতে হলে বা প্রশ্নের উত্তর ঠিকভাবে লিখতে হলে আমাদের আসলে কি করতে হবে। তোমাকে খেয়াল রাখতে হবে যে এখানে 6টা ঋতুর বর্ণনা আছে। কোন কোন ঋতুর বর্ণনা কিভাবে আছে, কোন ঋতুর বৈশিষ্ট্যে কি উল্লেখ করা আছে, তোমার উদ্দীপকের সাথে এখানে যে কোনো একটা বা দুটো ঋতুর মিল থাকবে এবং সে তোমাকে এটার সাথে সিমিলারিটি খুঁজতে বলবে যে উদ্দীপকে বর্ণিত যে সৌন্দর্য তার সঙ্গে পদ্মাবতী মানে ঋতু বর্ণন কবিতার কোন অংশের মিল আছে বা কোন কোন অংশের মিল। তখন তোমাকে বলতে হবে হেমন্ত অথবা বর্ষা অথবা শরৎ এই অংশের মিল আছে। তখন তিনি আবার ঘুরিয়ে প্রশ্ন করবেন যে এই উদ্দীপকে যে বর্ণনা দেওয়া হয়েছে সেখানে কি ঋতুবর্ণন কবিতায় প্রকাশিত সৌন্দর্যের পূর্ণ প্রকাশ ঘটেছে? তুমি বলবা পূর্ণ প্রকাশ ঘটেনি, কারণ উদ্দীপকের টোটাল সৌন্দর্য ধরা থাকবে না। এই হচ্ছে প্রশ্ন প্যাটার্ন অন। সেকেন্ড আরেকটা প্রশ্ন প্যাটার্ন এখান থেকে হয়, আমরা প্রত্যেকটা ঋতুর পরে দেখব যে এই ঋতুতে মানব মনে কতটা প্রভাব পড়ে। প্রত্যেকটা ঋতু বর্ণনার পরে উনি মানব মনের প্রভাবটা বর্ণনা করবেন। যদি আমরা এরকম দেখি যে এই টোটাল যতটা সৌন্দর্যের বর্ণনা এখানে করা হবে কবিতার মধ্যে মোটামুটি সবই উদ্দীপকে ধরা হচ্ছে, তাহলে সে বলবে কোন দিক থেকে মিল আছে। তখন আমরা বলবো যে প্রকৃতিতে সৌন্দর্যের যে বর্ণনা সেই বর্ণনার দিক থেকে মিল আছে। এরপর সে আমাদের কাছে জিজ্ঞেস করবে যে তবু আংশিক আলোচনা হয়েছে, তখন আমরা বলবো ঋতুর বর্ণনা বা সৌন্দর্যের বর্ণনার দিক থেকে মিল থাকলেও ঋতুর পরিবর্তন মানব মনের উপর যে প্রভাব ফেলে
প্রাকৃতিক সৌন্দর্য মানব মনে যে প্রভাব ফেলে সেই দিকটি নাই। তখন আমাদেরকে দেখাতে হবে ঋতু বর্ণনার পাশাপাশি এই ঋতুর শেষে কোন কোন সৌন্দর্যের বর্ণনা রয়েছে। তো চলো আমরা কবিতাটি প্রথমে বিশ্লেষণ করি। একটু বেশি শব্দ আজকে আমাদের ব্যাখ্যা করে লিখতে হবে, যেহেতু মধ্যযুগীয় ভাষা এবং মধ্যযুগীয় ভাষার সঙ্গে আমরা তেমন একটা পরিচিত নই, সেই কারণে আমরা চেষ্টা করব অধিক পরিমাণে শব্দ এখানে ব্যাখ্যা করার জন্য। তাহলে প্রথম কোন ঋতুর বর্ণনা? প্রথমে বসন্ত ঋতু। আমি অনেকবারই এই প্রশ্ন আসতে দেখেছি যে ঋতু বর্ণন কবিতায় কোন ঋতুর বর্ণনা প্রথমে রয়েছে। তো আমরা যারা এই বাংলায় বাস করি, আমাদের কিন্তু প্রথম ঋতু হচ্ছে গ্রীষ্ম। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। তাহলে বসন্ত আমাদের হচ্ছে শেষে, আর এখানে ঋতু বর্ণন কবিতায় বসন্ত কিন্তু বর্ণনা করা হয়েছে প্রথমে। এটা তোমাদের এমসিকিউ অথবা জ্ঞানমূলক প্রশ্নের জন্য একটি ভালো ক্লু হতে পারে যে প্রথমে কোন ঋতুর বর্ণনা। এরপর বলেছে প্রথমে বসন্ত ঋতু, তখন কি হয়? হয় নবীন ও পল্লব। তাহলে নবীন মানে হচ্ছে নতুন, পল্লব মানে হচ্ছে পাতা। তাহলে বসন্ত ঋতুর বৈশিষ্ট্য প্রথমে কি প্রকাশ পাচ্ছে? প্রথমে বর্ণনা করেছে বসন্ত ঋতু, আর তার বৈশিষ্ট্য হচ্ছে বসন্ত ঋতুতে দেখা যায় নতুন পাতা। এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি যে ঋতু বর্ণন কবিতা অবলম্বনে বসন্তের প্রথম লক্ষণ কোনটি, তাহলে তোমাকে বলতে হবে গাছে গাছে নতুন পাতা। এই অপশনটি যদি থাকে, যদি এমসিকিউতে থাকে, তাহলে এই অপশনটি আমাদের সঠিক উত্তর। আর যদি জ্ঞানমূলক প্রশ্নে আসে যে বসন্তের প্রথম লক্ষণ কোনটি, তাহলে আমরা বলবো গাছে গাছে নতুন পাতা বা নবীন পল্লব। এরপর কি বলছে? দুই পক্ষ আগে পাছে মধ্যে সুমাধব। পক্ষ না, কিন্তু উচ্চারণ হবে কি? পক্ষ। এই পক্ষ শব্দের অর্থ হচ্ছে 15 দিন। পক্ষ মানে কি? 15 দিন। চাঁদের কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ জানো না? জানো। তাহলে এক পক্ষের দৈর্ঘ্য কত দিন? 15 দিন। ধরো চাঁদ উঠলো, সেখান থেকে পূর্ণিমা পর্যন্ত 15 দিন, পূর্ণিমা হলো, সেখান থেকে অমাবস্যা পর্যন্ত 15 দিন। তাহলে কয় পক্ষ? দুই পক্ষ। কোথায়? আগে এবং পাছে। তার মানে এক পক্ষ আগে, এক পক্ষ পাছে। এই ব্যাখ্যাটা আমি একটু তোমাকে ক্লিয়ার করে দেই। ধরো আমাদের এখন শীতকাল চলছে, তাহলে বাংলা মাসের শীতকাল কোন দুই মাস হবে? ধরো হবে আমাদের পৌষ এবং মাঘ মাস। আর বসন্ত শুরু হবে কখন? পয়লা ফাল্গুন। তো 30 মাঘ আর পয়লা ফাল্গুন দিনের পার্থক্য কত? একদিন। তো শীতকালে যদি প্রচণ্ড শীত থাকে, তাহলে একদিনের মধ্যে বসন্ত আসবে আর গাছে গাছে নতুন পাতা দেখা দেবে। এটা কি বাস্তবসম্মত? তো কবি দেখেছেন, এটা অবজার্ভ করেছেন যে যখন ফাল্গুন আসলো, তারপরেও 15 দিন কমপক্ষে শীতের প্রভাব থাকে। সুতরাং এই সময়টা বসন্তকাল হিসেবে উৎকৃষ্ট নয়। এবং দেখা যায় আমাদের কি হয়? বসন্তকাল চলছে, তো বসন্তকাল কখন শেষ হবে? বসন্তকাল শেষ হবে ফাল্গুন এবং চৈত্র, 2 মাস, 4 পক্ষকাল থাকবে আমাদের বসন্তকাল। তো আমি ধরলাম 30 চৈত্র পর্যন্ত হচ্ছে বসন্তকাল, আর প্রথম বৈশাখ হচ্ছে গ্রীষ্মকাল। তো বসন্তকালে, গ্রীষ্মকালে গরম পড়বে, বসন্তকালের সৌন্দর্য হঠাৎ করে একদিনের মধ্যেই কি গ্রীষ্ম গরম পড়া শুরু করে দেবে? না। কবি এটাও অবজার্ভ করেছেন যে 15 দিন বাকি থাকতেই, অর্থাৎ চৈত্রের 15 এর পর থেকেই আসলে গ্রীষ্মের প্রভাব শুরু হয়ে যায়। সেই সময়টাকে উনি উত্তম বসন্তকাল বলেননি, এবং বলছে মধ্যে এই যে দুই পক্ষ। তাহলে প্রথমে তুমি বসন্তকালের 4টা পক্ষ, কয় মাসে বসন্তকাল? 2 মাস, 15 দিন করে হলে কয় পক্ষ হয়? 4 পক্ষ। তাহলে প্রথম পক্ষ বাদ দিবা আর শেষের পক্ষ বাদ দিবা, মাঝখানে থাকবে 2 পক্ষ। এই 2 পক্ষ হচ্ছে সুমাধব। সুমাধব মানে হচ্ছে উত্তম বসন্ত। উত্তম বসন্ত, তার মানে হলো বসন্তের 4টা পক্ষ থাকলেও প্রথম পক্ষটা শীতের প্রভাবে অতটা উত্তম নয়, এবং শেষের পক্ষটা গ্রীষ্মের প্রভাবে অতটা উৎকৃষ্ট নয়। মাঝখানের যে অংশটা, মাঝখানের যে দুটো অংশ, এই অংশটাকে উনি সুমাধব বলে ঘোষণা করছেন, যে বসন্তের যে প্রকৃত লক্ষণ এবং প্রকৃত বৈশিষ্ট্য, সেটা মাঝখানের অংশটিতে দেখা যাবে। তখন কি হবে? মলয়া সমীর হইলা কামের পদাতি। মলয়া সমীর, শোনো, মধ্যযুগীয় কবিতায় এই মলয় পর্বত প্রেম, স্নিগ্ধতা, কোমলতার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। মলয় পর্বত থেকে আসা বাতাস। মলয় পর্বত কোথায় আছে? ভৌগোলিক অবস্থানের দিক থেকে ধরো
আলাওল যখন এই কবিতা লিখেছেন তখন তো ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট অবিভক্ত, তখন তোমার বাংলাদেশও ইন্ডিয়া, তোমার পাকিস্তানও ইন্ডিয়া, তো এই দক্ষিণ অঞ্চল জুড়ে হচ্ছে মলয় পর্বত অঞ্চল। সেখান থেকে আসা স্নিগ্ধ বাতাস, এই স্নিগ্ধ বাতাসে কি হয়, মলয়া সমীর হইলা। মলয়া সমীর তাহলে কি, আমি লিখব দক্ষিণা বাতাস। দক্ষিণা বাতাস মলয়া সমীর, এটা শাব্দিক অর্থ না, মলয় পর্বত থেকে আসা বাতাস। মলয় পর্বত যেহেতু দক্ষিণ দিকে আছে, সেই কারণে মলয় পর্বত থেকে আসা বাতাসকে আমরা বলেছি দক্ষিণা বাতাস। তাহলে মলয় সমীর মানে হচ্ছে দক্ষিণা বাতাস। এটা কি হবে, হইলা। হইলা মানে হলো, কি হলো, কামের পদাতি। কামকে, কাম হচ্ছে প্রেমের দেবতা, প্রেমের দেবতা, তার নাম কি, তার নাম হচ্ছে পঞ্চস্বর। তাহলে প্রেমের দেবতা পঞ্চস্বর হচ্ছে কাম। এর পদাতি, পদাতি মানে কি, পদাতি মানে হচ্ছে পদাতিক শূন্য। আমি কিন্তু আগেই বলেছি যে আলাওল কিন্তু গভীরভাবে রাজ দরবারের সাথে সম্পর্কিত, সেই কারণে তার উপস্থাপন ভঙ্গির মধ্যে রাজকীয় কলাকৌশলের, রাজকীয় আচার আচরণের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। আমরা যখন পদ্মাবতী কাব্য ইউনিভার্সিটিতে পড়েছি তখনও শিক্ষকরা আমাদের বুঝিয়ে দিয়েছেন যে রাজকীয় স্বভাব উপস্থাপনে আলাওলের মতো সিদ্ধহস্ত এতটা আর কেউ ছিল না। তো পদাতি মানে হচ্ছে পদাতিক শূন্য, ঠিক আছে। তো পদাতিক শূন্য এখানে দূত হিসেবে ব্যবহৃত, দূত, মলয়া সমীর হইলা কামের পদাতি। তো এইটার মধ্যযুগের কাব্যে আর একটা চমৎকার বর্ণনা পাওয়া যায়। এখানে এই কামকে তুমি যদি ধরো সেনাপতি, আর তাহলে মলয়া সমীর হইল কি, পদাতিক শূন্য, পদাতিক শূন্য, পদাতিক শূন্য বা তার বার্তাবাহক। তাহলে তুমি একটু খেয়াল করে দেখো, শত্রু বধের সময় আগে কিন্তু যায় পদাতিক ডিভিশন, তার পিছনে যায় অশ্বারোহী, তার পিছনে যায় গজারোহী। সিনেমাতে যেরকম দেখো সেনাপতি সামনে গিয়ে যুদ্ধ করে সবাইকে হারিয়ে দেন, বাস্তব যুদ্ধক্ষেত্রটা এরকম না। বাস্তব যুদ্ধক্ষেত্র হচ্ছে দাবা খেলার মতো, যেখানে সামনে থাকে পদাতিক, তারপর তুমি দেখতে পাচ্ছ যে সেই পর নৌকা থাকে, গজ থাকে, হাতি থাকে, আসলে ব্যাপারটা এরকম। তো সেই ক্ষেত্রে কামদেব বা পঞ্চস্বরকে যদি তুমি সেনাপতি হিসেবে কল্পনা করো, তাহলে তার সৈন্যকে সেই সেই যে প্রেমের বার্তাবাহককে, তাহলে পদাতিক সৈন্যকে মলয়া সমীর। তার মানে হচ্ছে ধরো একটা শক্তিশালী পক্ষকে যদি কাবু করতে হয়, তাহলে সৈনিকরা আগে তাকে ঘিরে ধরবে, তারপর সেনাপতি তাকে হত্যা করবেন, তাই তো? এরকমই তো আমরা দেখি যুদ্ধ বিদ্যায়। তুমি একটু যদি প্রাচীন যুদ্ধ ক্ষেত্রে দেখো তাহলে এই ঘটনাই ঘটে। উনি কিন্তু ওই যুদ্ধবিদ্যাটা এখানে ধরেছেন। ধরো আমাকে তিনি কাবু করতে চান, তোমাকে তিনি কাবু করতে চান, কিসে কাবু করতে চান, প্রেমে কাবু করতে চান। তো প্রথমেই ওনার যে এই পঞ্চস্বর, এই যে পাঁচটা স্বর, এটা প্রথমেই তিনি নিক্ষেপ করেন না, আগে তিনি কাবু করেন। এখন এই পঞ্চস্বর নিক্ষেপ করলে, একটা স্বর নিক্ষেপ করলে কি হবে, নিক্ষেপ করলে আমি প্রেমে পড়ব। তো আগে তিনি কি করবেন, আগে আমাকে কাবু করবেন। কাবু করবেন কি দিয়ে, সৈন্য দিয়ে। সেই রকম একটা সৈন্য হচ্ছে মলয়া সমীর। অর্থাৎ এই মলয়া সমীর যখন আমার গায়ে লাগবে, কারো গায়ে লাগবে, তখন তার মনের মধ্যে এমনি প্রেমের প্রতি আকর্ষণ তৈরি হতে পারে বলে তিনি মনে করেন। ক্লিয়ার? এরপর বলেছে মুকুলিত কইল তবে বৃক্ষ বনস্পতি। তুমি দেখবা এই জাতীয় গ্রন্থ যদি তুমি খোঁজো, তাহলে এই শুধু মলয়া সমীর ফলেই যে প্রেমের একটা ভাব জাগে সেরকম না। যদি কেউ কোকিলের শব্দ শোনে সেটা জাগতে পারে, যদি প্রচুর পরিমাণে ফুল ফুটতে থাকে তাহলেও এটা হতে পারে। সুতরাং এই ফুল, কোকিলের শব্দ, ভ্রমরের শব্দ, তারপর হলো দক্ষিণ দিক থেকে আসা বাতাস, এগুলো মানুষের মধ্যে এই প্রেমের চেতনা জন্ম দিতে পারে। সেই জন্য বলছে মলয়া সমীর হইলা কামের পদাতি, মুকুলিত কইল তবে। কইল শব্দের, মুকুলিত আগে বলি, মুকুলিত শব্দের অর্থ হচ্ছে প্রস্ফুটিত, প্রস্ফুটিত, রাইট? কইল মানে হচ্ছে করলো, মুকুলিত করলো কি, বৃক্ষ। অর্থাৎ এই দক্ষিণা বাতাসের প্রভাবে বৃক্ষরা ফুলে ফুলে আচ্ছাদিত হয়েছে। ইভেন বনস্পতি, বনস্পতিকে, বনস্পতি হচ্ছে যেসব বৃক্ষে ফল হয় কিন্তু ফুল হয় না, সেগুলোতেও যেন ফুল ফোটার উপক্রম হয়েছে। অর্থাৎ প্রেমের রসকসহীন মানুষের মধ্যেও যেন এই দক্ষিণা বাতাসে
প্রেমের ভাব জাগতে পারে। সেই জন্য বলছে মুকুলিত কইল তবে বৃক্ষ আর কে বনস্পতি। এবার বলছে এই ফুল ফোটার ফলে কি হলো, কুসুমিত। কুসুমিত মানে হচ্ছে ফুটলো, প্রস্ফুটিত। হ্যাঁ, প্রস্ফুটিত কি হলো, কিংশুক। কিংশুক মানে হচ্ছে পলাশ ফুল। এই পলাশ ফুল ফোটার ফলে কি হলো, কেমন করে ফুটলো, সঘন, অত্যন্ত আচ্ছাদিত হয়ে, ঘন সন্নিবিষ্ট হয়ে, তাই তো। এরপরে হলো সঘন কি হলো, বনভূমি হয়ে পড়লো লাল অথবা রঙিন। এই যে এত পরিমাণে পলাশ ফুল ফুটলো, আচ্ছাদিত হয়ে ফুটলো, এতে বনভূমি রঙিন হয়ে গেল, লাল হয়ে গেল। আর কি হলো, পুষ্পিত সুরঙ্গ। সুরঙ্গ মানে হচ্ছে সুন্দর রং বিশিষ্ট, তুমি বলতে পারো রঙিন, নানা রঙে শোভিত। কি ফুটলো, মল্লী। মল্লী শব্দের অর্থ হচ্ছে বেলি ফুল, বেলি ফুল। তাহলে কি ফুটলো, সুন্দর রং বিশিষ্ট বেলি ফুল। এবার ফুটলো লবঙ্গ ফুল, লবঙ্গ ফুল। আর কি হলো, গুলাল। গুলাল যে তোমার টিকা লেখা হয়েছে, সেই টিকার মধ্যে গুলাল বলা হয়েছে ফাগ অথবা আবির, কিন্তু ডিকশনারিতে আর একটা চমৎকার শব্দ রয়েছে, সেটা হচ্ছে সুগন্ধি ফুল। এইটা যে কেন নেওয়া হলো না আমি বুঝলাম না, সুগন্ধি ফুল। তাহলে কি কি প্রস্ফুটিত হচ্ছে, কিংশুক প্রস্ফুটিত হচ্ছে, যাতে বনভূমি লাল হয়ে যাচ্ছে। আর পুষ্পিত কি হচ্ছে, সুন্দর রং বিশিষ্ট বেলি ফুল, লবঙ্গ ফুল এবং আরও অনেক সুগন্ধি ফুল, আরও অনেক সুগন্ধি ফুল ফুটছে। এগুলো হচ্ছে বসন্ত ঋতুর বৈশিষ্ট্য। ঠিক আছে, প্রথমে আমরা এটুকু পেলাম। তাহলে আমি যদি এটুকু একটু তোমাকে রিক্যাপ করে শোনাই যে কি হলো, তাহলে আলাউল বলছে প্রথমে বসন্ত ঋতুর বর্ণনা করছি। এই বসন্ত ঋতুতে আমরা দেখতে পাবো নতুন পাতা। এরপর বসন্ত ঋতুর প্রথম একটা পক্ষ, শেষের একটা পক্ষ বাদ দিলে মাঝখানে যে দুই পক্ষ থাকে, দুই পক্ষকাল, সেটা হচ্ছে উত্তম বসন্তকাল। এই সময় মলয় পর্বত থেকে যে বাতাস আসে, সেই বাতাস যেন প্রেমের বার্তাবাহক রূপে এসে সবার মধ্যে প্রেমের মেসেজটা পৌঁছে দেয়। এতে কি হয়, মুকুলিত হয়ে ওঠে বৃক্ষসমূহ, এমনকি বনস্পতির মধ্যেও মুকুলিত হওয়ার প্রবণতা দেখা যায়। আচ্ছাদিত হয়ে পলাশ ফুল ফোটে এবং এতটা আচ্ছাদিত হয়ে ওঠে যে বনভূমি রঙিন হয়ে যায়। এছাড়াও ফোটে সুন্দর রং বিশিষ্ট বেলি ফুল, লবঙ্গ এবং সুগন্ধি আরও নানা ফুল। এখন ফুল ফুটেছে, তো ফুলে কি আসবে, ভ্রমর আসবে, ভ্রমরের ঝংকার। ঝংকার মানে হচ্ছে গুঞ্জন, হ্যাঁ, ভ্রমরের ঝংকার। আর কোকিল কলরব, কলরব মানে হচ্ছে কুহুতান। তাহলে এই ঋতুতে আর কি হবে, এই ফুলে ফুলে চলে আসবে ভ্রমর, আর কোকিল ডাকতে থাকবে। এসে কি হবে, শুনিতে যুবক মনে জাগে অনুভব। আমি প্রথমে অনুভব শব্দটির দিকে দৃষ্টি আকর্ষণ করছি। অনুভব শব্দের অর্থ প্রভাব। ঠিক আছে, এমন প্রভাব যাতে তার মধ্যে রসের সঞ্চার হতে পারে, এরকম। কি শুনবে, এইগুলো শুনবে, অর্থাৎ এই যে ভ্রমরের গুঞ্জন শুনবে, কোকিলের কলরব শুনবে, কুহুতান শুনবে, এতে যুবক মনে কি জাগবে, অনুরাগ জাগবে। এখন যুবক মনে যে অনুভব জাগবে, তুমি প্রশ্ন করতে পারো যুবতী মনে জাগবে না? তো এটা হলো ইয়াং। এই যুবক মানে হচ্ছে ইয়াং। এখানে যুবক যুবক্তি অর্থে যুবক ব্যবহার করা হয়েছে এবং মধ্যযুগীয় কাব্যে এই জাতীয় যুবক শব্দের উভয়ে, অর্থাৎ উভয়ে লিঙ্গ বোঝাতে এই যুবক শব্দের প্রচুর প্রয়োগ রয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা যেন শুধু মনে না করি যে যুবকদের মনেই জাগবে, যুবতীদের মনে জাগবে না। অর্থাৎ উনি বলেছেন দক্ষিণা বাতাস, বিচিত্র বর্ণের ফুল, কোকিলের কণ্ঠস্বর আর ভ্রমরের ঝংকার, এতে কি হবে, যে যুবক যুবতী যারা রয়েছে তাদের মধ্যে প্রভাব পড়বে। তাই প্রভাব পড়লে কি হবে, নানা পুষ্পমালা গলে, পুষ্প মানে ফুল, নানা রকমের পুষ্প বা ফুল, নানা রকমের ফুলের মালা গলায় দিবে তারা। আর কি হবে, বড়, বড় এখানে বিশেষণ অর্থে ব্যবহৃত হচ্ছে। হর্ষিত মানে হচ্ছে আনন্দিত। তারা নানা রঙের ফুলের মালা গলায় দিবে এবং অত্যন্ত আনন্দিত হবে। আর বিচিত্র বসন অঙ্গে, বিচিত্র বসন, বসন শব্দের অর্থ পোশাক। তাহলে বসন শব্দের অর্থ কি, পোশাক। বিচিত্র মানে হচ্ছে নানা ধরনের,
নানা ধরনের পোশাক। আর কি করবে? রূপচর্চা করবে। কি দিয়ে? চন্দন চর্চিত। এই চর্চিতটা মানে কি? চর্চিত মানে হচ্ছে লেপে দেওয়া, লেপে দেওয়া। যেমন করে এই যে আমরা ক্রিম, স্নো যেগুলো এরকম লেপটে দেই, লেপটে দেওয়া, তেমন করে চন্দন লেপটে দিয়ে তারা রূপচর্চা করবে। আর বসন্তের প্রভাবে তারা নানা বর্ণের পোশাক পরবে, ফুলের মালা গলায় দিবে এবং অনেক আনন্দ অনুভব করবে। তাহলে এই পর্যন্ত হচ্ছে আমাদের বসন্ত ঋতুর বর্ণনা। তাহলে প্রথম পেলাম বসন্ত ঋতু। এবার বসন্তের পরে কি আসবে? তাহলে গ্রীষ্ম আসবে। এবার বলছে নিদাঘ সময়ে। নিদাঘ মানে হচ্ছে গ্রীষ্ম, গ্রীষ্ম অথবা গরমকাল। তাহলে এই গরমকালে কি হয়? নিদাঘ সময় কি হয়? গ্রীষ্মে কি হয়? অতি প্রচণ্ড। অতি প্রচণ্ড মানে অত্যন্ত তীব্র। কি? তপন। তপন মানে হচ্ছে সূর্য। আমরা নবম দশম শ্রেণীতে যে প্রতিশব্দগুলো পড়েছি, সেখানে আদিত্য, তপন, দিনমণি, দীনেশ, অংশুমালী এগুলো সূর্যের প্রতিশব্দ হিসেবে পড়েছি। সেই তপন শব্দ আমরা পেলাম যে গ্রীষ্মকালে অত্যন্ত প্রচণ্ড হয়ে ওঠে, অত্যন্ত ভয়ঙ্কর হয়ে ওঠে সূর্য। তখন কি হয়? রৌদ্র ত্রাসে, অর্থাৎ রৌদ্রের ত্রাসে। ত্রাস শব্দের অর্থ ভয়, তাহলে ত্রাস শব্দের অর্থ কি? ভয়। রৌদ্রের ভয়ে রহে। রহে মানে রয়। রহে মানে কি? রৌদ্রের ভয়ে রয়। কে রয়? ছায়া। মানে জীবজন্তু তো রৌদ্রের ভয়ে রয়, আমরা তো রৌদ্রের ভয় পাবই গ্রীষ্মে। আমাদের যে ছায়া, সেগুলো যেন ভয়ে গুটিয়ে যায়। কোথায় গুটিয়ে যায়? কোথায়? এখানে এই যে স্মরণ শব্দটি ব্যবহার করা হয়েছে, ধারণা করা হয় উনি এই স্মরণ দিয়ে এই স্মরণকে বুঝিয়েছেন, এবং এই স্মরণ মানে হচ্ছে আশ্রয়। তাহলে রৌদ্র ত্রাসে রহে, রৌদ্র রয় ভয়ে, এবং কোথায় আশ্রয় নেয়? কোথায় স্মরণ নেয়? চরণে। অর্থাৎ আমাদের ছায়া যেন আমাদের চরণের তলে আশ্রয় নেয়। এতটা লম্ব, মানে লম্বভাবে সে, এতটা সোজাভাবে, খাড়াভাবে সে কিরণ দেয়, মনে হয় যেন আমাদের ছায়া পর্যন্ত দেখা যায় না। ছায়া মনে হয় যেন ভয়তে চরণের নিচে লুকিয়ে গেছে। তিনি এরকম একটি চিত্রকল্প কল্পনা করেছেন। তখন আরও কি হয়? চন্দন। চন্দন কিন্তু বসন্তেও ছিল। ওই যে চন্দন লেপটে দেয় আমরা বলেছিলাম। চম্পক। চম্পক মানে চম্পা ফুল। তাহলে আমরা এখানে একটু লিখি চাঁপা ফুল, চাঁপা, চাঁপা। মাল্য মানে মালাতে। মাল্য তো বসন্তেও ছিল। আমি একটু তোমাকে যদি দেখাই যে এই যে পুষ্পমালা গলে, তো এই পুষ্পমালা কিন্তু এখানেও রয়েছে, এই যে চম্পক, মাল্য। আর কি ছিল বসন্তের বৈশিষ্ট্য? মলয় দিক থেকে, অর্থাৎ দক্ষিণা বাতাস ছিল। সেই দক্ষিণা বাতাস কিন্তু এখানেও বহাল আছে। তো দক্ষিণা বাতাস যদি বহাল থাকে, দক্ষিণা বাতাস যদি প্রেমের বার্তাবাহক থাকে, দক্ষিণা বাতাস যদি আমাদের মনের মধ্যে প্রেম জাগায়, তাহলে সেই প্রেম তো গ্রীষ্ম শেষ হয়নি, তাই না? সেই কারণে কি হয়? সতত। সতত মানে হচ্ছে সর্বদা। এই সতত শব্দের সঙ্গে তুমি কিন্তু পরিচিত। সতত হে নদ তুমি পরমর মনে, মনে আছে? পরমর মনে কোথায়? নবম দশম শ্রেণীতে কপোতাক্ষ নদ। সেই সতত মানে সর্বদা। দম্পতি মানে স্বামী স্ত্রী, যারা কাপল, তাদের সঙ্গে ব্যাপিত, ধারণা করা হয়। ব্যাপিত মানে বিস্তৃত, কিন্তু সম্ভবত তিনি এই শব্দটা এই শব্দটা সম্ভবত তিনি ব্যাপৃত অর্থে ব্যবহার করেছেন। ব্যাপৃত মানে হচ্ছে যুক্ত, যুক্ত, একসাথে যুক্ত। কে? মদন। মদন মানে হচ্ছে সেই যে প্রেমের দেবতা। আবার লিখে দিলাম আমি, হ্যাঁ, প্রেমের দেবতা। এখন যদি আমি তোমাকে বলি যে মানুষের মধ্যে প্রেম ভালোবাসা থাকে, এই কথাটি কোন ঋতুতে বর্ণনা করা হয়েছে, আমি একটি বহুপদী সমাপ্তি সূচক দিব, তাহলে তুমি কিন্তু আবার মনে করো না শুধু বসন্তে। আমি কিন্তু শুধু একটা অপশন রাখবো, শুধু বসন্ত দিয়ে, ধরো বসন্ত ক্ষয়ে রাখবো, শুধু খকে আমি 2 দিয়ে বসন্ত ক্ষয়ে রাখবো। কিন্তু তার সাথে তোমাকে মনে রাখতে হবে যে গ্রীষ্মেও কিন্তু এই মদনের প্রভাব রয়েছে, এবং তিনি ব্যাপিত থাকেন, যুক্ত থাকেন, সংযুক্ত থাকেন। কার সাথে সংযুক্ত থাকেন? দম্পতির সাথে সংযুক্ত থাকেন। কেন থাকবেন? কারণ বসন্তে যে সমস্ত বৈশিষ্ট্যের কারণে প্রেমের দেবতার প্রভাব থাকে বলে মনে করা হয়, সেই ফুল, সেই ফুলের মালা, সেই মলয় বাতাস, এগুলো কিন্তু গ্রীষ্মেও বহাল থাকবে। এরপর গ্রীষ্মের পরে কোন ঋতু আসবে? বর্ষা। তো চলো আমরা বর্ষা আলোচনা করি। পাবন সময়। পাবন সময় মানে হচ্ছে বর্ষাকাল।
বর্ষা ঋতু, বৃষ্টির সময় কি হয়? ঘন ঘন গরজিত। বারবার গরজিত শব্দের অর্থ হচ্ছে গর্জন করে। তাহলে কোন সময় ঘন ঘন গর্জন করে? বর্ষা ঋতুতে ঘন ঘন গর্জন করে। এরপর কি হচ্ছে? নির্ভয়ে বরিশে জল চৌদিকে পূরিত। নির্ভয়, এখানে নির্ভয় কথাটা আসছে কেন? গর্জন যখন হয় তখন আমরা ভয় পাই, কিন্তু মনে হচ্ছে এমন অঝোর ধারায় বৃষ্টি পড়ছে এবং একেবারে কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়া মনে হচ্ছে বৃষ্টির মধ্যে কোনো ভাবলেশ নেই, সে পড়ে যাচ্ছে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে অনবরত। নির্ভয়ে বরিশে, বরিশে শব্দের অর্থ হলো বর্ষে। জল, কি জল? চৌদিকে, চৌদিকে শব্দের অর্থ হচ্ছে চারদিকে, চারদিকে। পূরিত শব্দের অর্থ হচ্ছে পরিপূর্ণ। তার মানে কি দাঁড়াচ্ছে অর্থটা? যে বর্ষায় ঘন ঘন গর্জন করে এবং অনবরত বৃষ্টির ধারা ঝরতে থাকে এবং চারদিক জলে পরিপূর্ণ হয়ে যায়। তাহলে এইটুকুর অর্থ আমরা পেলাম। এরপরে কি? ঘোর শব্দে কৈলাসে মল্লার রাগে গায়ে। তো গায়ে মানে কি? গায়ে, তাই না? কি গায়? কেমন করে গায়? ঘোর শব্দে। এই ঘোর মানে তুমি বুঝতে পারো প্রচণ্ড। তবে এর আরও একটা অর্থ রয়েছে, একেবারে ঘন সন্নিবিষ্ট শব্দ, ঘনিষ্ঠ শব্দ, তাই না? কোনো গ্যাপ নাই। ধরো যদি বাজি ফুটাই আমরা, এখানে একটা বাজি ফুটলো, আর একটা বাজি যে অনেক দূরে যদি ফুটে 3-4টা বাড়ি পরে, তাহলে কিন্তু আমরা এখানে বসে রিয়েলাইজ করতে পারি যে একটা এই বিল্ডিংয়ে ফুটেছে আর একটা 3-4 বিল্ডিং পরে ফুটেছে। কিন্তু ঘোর শব্দ মানে হচ্ছে একত্র বহু শব্দ, সেটাকে বলছে ঘোর শব্দে। কৈলাসে মল্লার রাগে গায়ে। মল্লার, কৈলাস কোথায়? কৈলাস হচ্ছে হিমালয় পর্বতে। এখানে কে থাকেন? এটা হচ্ছে মহাদেবের আবাস। হ্যাঁ, মহাদেবের আবাস। এখানে কি হয়? মল্লার। মল্লার কি? মল্লার সঙ্গীতের একটি রাগ। এটার উচ্চারণ এ তুমি পাবা মালহার, অর্থাৎ এর বিকল্প শব্দ কি? মালহার। মালহার রাগটা কখন গাওয়া হবে? বর্ষায় গাওয়া হবে। আমি তোমাকে একটু সহজ পরামর্শ দিই। তুমি মালহার লিখে মালহার রাগ, সঙ্গীতের মালহার রাগ, এটা লিখে ইউটিউবে সার্চ দিবা, সাথে সাথে দেখবা বৃষ্টির মধ্যে দেখবা মালহার বাজতে শুরু করে দিবে, ঠিক আছে? এবং মেঘের গর্জন শুনতে পাওয়া যাবে। তো কি হয়? এরকম প্রচণ্ড শব্দে মনে হয় যেন কৈলাসে শিবের বাড়িতে রাতের বেলা মালহার গাওয়া হচ্ছে, মালহার রাগে সঙ্গীত পরিবেশন করা হচ্ছে। বৃষ্টি এতটা চমকপ্রদ পরিবেশ তৈরি হয়, মনে হয় যেন শিবের বাড়িতে গানের আসর বসেছে এবং সেই রাত্রিকালীন পরিবেশটা এত চমৎকার যে মনে হচ্ছে মালহার রাগে সঙ্গীত পরিবেশন করা হচ্ছে। এবং এই মালহার রাত্রির দ্বিতীয় প্রহরে গাওয়া একটি সঙ্গীতের রাগ বিশেষ। তখন আরও কি হবে? দাদুরি। দাদুরি মানে হচ্ছে মহিলা ব্যাং, সেটাকে বলা হচ্ছে মাদি ব্যাং। মাদি, মাদি, মাদি ব্যাং। শিখিনি, শিখিনি মানে হচ্ছে ময়ূরী, মহিলা ময়ূর। এগুলো কি করে? এই বর্ষার দিনে কি করে? শিখিনি রব ডাকে অতি মন ভায়ে। তখন কি হয়? মনের মধ্যে প্রচুর ভাব জাগে। একদিকে রাত্রিকালীন এই প্রবল বর্ষণে মনে হচ্ছে যেন শিবের বাড়িতে মালহার রাগে সঙ্গীত পরিবেশন করা হচ্ছে, সাথে সাথে এই যে ব্যাঙের শব্দ এবং ময়ূরীর শব্দ, এগুলো মনের মধ্যে ভাব উৎপাদন করতে পারে, প্রেমের ভাব উৎপাদন করতে পারে, ভালোবাসার ভাব জাগাতে পারে, ঠিক আছে? আর তখন আরও কি হয়? কীটকুল, এখানে কুল বহুবচন। হ্যাঁ, কুল আমরা বলি না কবি কুল, পক্ষী কুল। তার মানে কি? পক্ষী মানে সিঙ্গুলার, পক্ষীকুল মানে প্লুরাল, কবি সিঙ্গুলার, কবিকুল প্লুরাল। তাহলে কীটকুল মানে হচ্ছে পোকামাকড়েরা। কি করে? রব, পোকামাকড়ের শব্দ। পুনি, পুনি মানে হচ্ছে বারবার, বার বার। ঝংকারে, ঝংকারে মানে গুঞ্জন করতেই থাকে করতেই থাকে করতেই থাকে অনবরত। বর্ষার দিনে যখন এভাবে প্রবল বৃষ্টিপাত হয়, যখন ময়ূরী ডাকে, যখন মাদি ব্যাং ডাকে, তখন পোকামাকড়ের গুঞ্জনও বারবার চলতে থাকে চলতে থাকে চলতে থাকে। এতে কি হয়? শুনিতে যুবক চিত্ত হরষিত। এবং এই ইয়াং এইজড পিপল যারা, তাদের মধ্যে, এই যুবক যুবতীর মধ্যে কি হয়?
আনন্দ হয় এবং সাথে সাথে ডর হয়। ধরো বর্ষার দিনে প্রবল একটা গর্জন হলো, তুমি এরকম লাফ দিয়ে উঠলে বাসার মধ্যে, 3-4 জন একসাথে আছে, আবার দেখবা তুমি হাসতে শুরু করো, এই যে তুমি ভয় পেয়েছো। জাস্ট এটা ঠিক ভয়টা স্থায়ী হয় না, ভয় আনন্দের রূপ না। এই যে কৈলাসে ঘোর শব্দে মোল্লার এর মতো সঙ্গীত পরিবেশন করা, দাদুরি শিখিনি রব, কীটকুলের ঝঙ্কার, এগুলো সাময়িক ভয় উৎপাদন করলেও শেষমেশ এগুলো কি হয়, আনন্দে রূপায়িত হয়। এই অংশটুকু কিন্তু তাহলে এই যে শুনিতে যুবক চিত্ত, এই যে শুনিতে যুবক চিত্ত হরষিত ডরে, এই অংশটুকু কিন্তু তাহলে মানব মনে প্রভাব। তাহলে আগের যে স্লাইডটা আমরা দেখলাম নিদাগ সময়ে, তখন মানব প্রভাব কতটুকু, এইটুকু প্রকৃতির বর্ণনা আমি এখানে লিখি, প্রকৃতির বর্ণনা, আর এই অংশটুকু হলো প্রভাব। হ্যাঁ, এই প্রভাব কোথায়, মানবে। তো আগের স্লাইডে বসন্তে কি, এই আগের অংশটুকু সব হচ্ছে বর্ণনা বর্ণনা বর্ণনা, এইখানে এসে শুনিতে যুবক চিতে, এই অংশটুকু কি, প্রভাব। তাহলে তোমাকে যদি আমি বলি যে উদ্দীপকের সাথে মিল কোথায়, তখন তুমি বলবা সৌন্দর্যে মিল। আর আমি যদি বলি উদ্দীপকের সাথে পার্থক্য কোথায়, তাহলে উদ্দীপকে হয়তো দেখা যাবে শুধু সৌন্দর্যের বর্ণনাই আছে, কিন্তু এই যে মানবের উপর, মানব জীবনের উপর তার প্রভাব, সেই অংশটুকু হয়তো দেখা যাবে না। তাহলে আমরা কয়টা ঋতু শেষ করলাম, প্রথমে বসন্ত শুরু করেছি, তারপরে গ্রীষ্ম, এবার আমরা শেষ করলাম কি, বর্ষা। তাহলে বর্ষার পর কি আসে, শরৎ আসে। সেই জন্য বলছে আইলো শারদ ঋতু। বর্ষার পরে কোন ঋতু আসলো, শারদ, শরৎ ঋতু। কেমন হয়েছে, নির্মল আকাশে, নির্মল মানে পরিচ্ছন্ন, পরিচ্ছন্ন আকাশে, মনে হয় যেন বর্ষায় আকাশটা ধুইয়ে দিয়েছে, সেরকম একটি নির্মল ক্লেদমুক্ত আকাশে কে আসছে, শরৎ। এখন যদি তোমার প্রশ্ন আসে যে ঋতু বর্ণন কবিতায় কোন ঋতুর আকাশকে পরিচ্ছন্ন বা নির্মল বলা হয়েছে, তাহলে তুমি বলবা শরৎ ঋতু। আচ্ছা, তখন কি হয়, দোলায়ে চামর, ঠিক আছে, দোলায়ে চামর কেশ। এই চামর হচ্ছে চামড়ি গরুর পুচ্ছ দিয়ে তৈরি পাখা বিশেষ, এ কথা তোমার টিকায় লেখা আছে। কিন্তু তুমি যদি আরেকটু ভালো স্টাডি করো, তাহলে দেখবা সম্ভ্রান্ত পরিবার, বিশেষ করে রাজকীয় পরিবার, আমি কিন্তু আগেই বলছি যে আলাওল যেসব ব্যাখ্যা লেখেন সেগুলো কিন্তু রাজকীয় ঘরানার সাথে পরিচিত। সেই জন্য চামর কি, তাহলে চামর হচ্ছে যে পশমাদি দিয়ে তৈরি, পশমাদি দিয়ে তৈরি সম্ভ্রান্ত পরিবারে ব্যবহৃত ঝাঁটা অথবা পাখা, এবং এই পাখাগুলো বারবার বাতাসে দোলালে শীতল অনুভূত হয়। সেই জন্য বলছে এই যে দোলায়, আমি কি বলেছি, পাখা অথবা ঝাঁটা। তো এখন কুসুম বিকাশে আমি বলবো এই কুসুমটাকে তুমি কাশফুল হিসেবে চিন্তা যদি করো, তাহলে এটা কি মনে হয় না যে সম্ভ্রান্ত লোকের পশমাদি দিয়ে তৈরি একটা ঝাঁটার মতো, এবং এটা নড়ছে। তো সেই দৃশ্যটাকেই উনি এখানে তুলে ধরার চেষ্টা করেছেন যে চামড়ি গরুর পুচ্ছ দিয়ে তৈরি পাখা এভাবে যেরকম দোলে, অথবা সম্ভ্রান্ত পরিবারে পশমাদি দিয়ে তৈরি যে পুচ্ছ, যেটা মনে হয় যেন নড়ছে শীতল বাতাসে, তেমনি কুসুম প্রস্ফুটিত হয়, কাশফুল প্রস্ফুটিত হয় কোথায়, শরৎ ঋতুতে। ঠিক আছে, তাহলে এই চামর শব্দটা আমি আর লিখলাম না। কেশ মানে হচ্ছে চুল, চামড়ি গরুর পুচ্ছ, চামর, তুমি এই দেখো টিকায় লেখা আছে। এবার আর কি হয়, নবীন খঞ্জন দেখি, খঞ্জন মানে হচ্ছে এক প্রকার ছোট চঞ্চল পাখি। এটা দেখে কি হয়, বড়ই কৌতুক, অনেক বেশি কৌতুক। এখানে কিন্তু কৌতূহল হিসেবে ব্যবহৃত হয় না, আনন্দ হিসেবে ব্যবহৃত হয়েছে। মনে কৌতুক উৎপাদন হয় মানে হচ্ছে মনে আনন্দ লাগে। তো এই নবীন খঞ্জন দেখে আরও আনন্দ বেড়ে যায়। তাহলে এর মানব মনের প্রভাবটা কি, মানুষের জীবনের প্রভাবটা কি, উপজিত যামিনী। উপজিত শব্দের অর্থ উপস্থিত হয়, উপস্থিত হয় যখন, কে হয়, যামিনী। যামিনী শব্দের অর্থ রাত। তাহলে যখন রাত উপস্থিত হয় তখন দম্পতি মনে সুখ, অর্থাৎ যারা দম্পতি একসাথে বসবাস করে তাদের খুব সুখ অনুভূত হয়। তাহলে আমরা যদি শরৎ ঋতুটা একটু রিক্যাপ করি, তাহলে কি হয়,
শরৎ ঋতু আসলো, বর্ষার পরে যে পরিচ্ছন্ন নির্মল আকাশ, সেখানে শরৎ উপস্থিত হলো এবং এমনভাবে ফুল ফুটলো, মনে হয় যাচ্ছে চামড়ি গরুর পুচ্ছ দিয়ে তৈরি পাখা নাড়ানো হচ্ছে, অথবা সম্ভ্রান্ত পরিবারে পশমাদি দিয়ে তৈরি যে ঝাঁটা আছে সেই ঝাঁটা নাড়ানো হচ্ছে, এমন চমৎকার ফুল ফুটেছে। এরপরে কি আছে, নবীন খঞ্জন দেখে, এই খঞ্জন বা এক প্রকার ছোট চঞ্চল পাখি দেখে খুব বড় আনন্দ অনুভূত হয়। আর যখন রাত্রি উপস্থিত হয় তখন দম্পতিরা সুখ অনুভব করেন। এইটুকু হচ্ছে আমাদের শরৎ ঋতুর বর্ণনা। শরতের পরে কি আসে, প্রবেশে হেমন্ত ঋতু, শীত অতি যায়। তার মানে হলো হেমন্ত প্রবেশ করার সাথে সাথেই শীতের প্রভাব পড়তে শুরু করতো। হ্যাঁ, হেমন্ত যাওয়ার সাথে সাথেই, এখন তো মনে করো গ্লোবাল ওয়ার্মিং বা এই যে ইনক্রিজ অফ টেম্পারেচার, সেই কারণে আমরা ঠিক ঋতুর পরিবর্তন কোথা থেকে কোনটা আসলো, কোথা থেকে কোনটা গেল, এটা কিন্তু তেমন একটা রিয়েলাইজ করতে পারি না। কিন্তু আগে যখন আলাউল সেই মধ্যযুগে এগুলো লিখেছেন, তখন ঋতুর প্রভাব এই বাংলায় কিন্তু অত্যন্ত স্পষ্ট ছিল এবং এক ঋতু থেকে আরেক ঋতুর পার্থক্য খুব সহজেই অনুভব করা যেত। সেই জন্যই বলছে, যখনই হেমন্ত আসতে শুরু করে, হেমন্ত মনে হয় যেন সাথে কিছুটা শীত নিয়েই প্রবেশ করে, সেই জন্য বলছে শীত অতি যায়। আর কি, তখন কি হয়, পুষ্প তুল্য, পুষ্প মানে হচ্ছে ফুল, তুল্য মানে হচ্ছে ফুলের সঙ্গে তুলনীয় বা ফুলের মতো। ফুলের মতো, তার মানে ফুলের মতো কি, তাম্বুল। তাম্বুল শব্দের অর্থ হচ্ছে পান। হ্যাঁ, তাম্বুল শব্দের হচ্ছে পান। পান খায় না গ্রামের মানুষ, যারা একটু বয়স্ক মুরব্বী, তারা দেখবা পানের মধ্যে সুপারি, জর্দা, খয়ের ইত্যাদি ইত্যাদি নানা ধরনের মশলা দিয়ে, তোমরা শহরেও যে বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে খাওয়ার পরে দেখবা পান দেওয়া হয়, ওই যে পানের যে পাতাটা, এটার নাম হচ্ছে তাম্বুল। এই তাম্বুল বা পান পাতা হেমন্তে কেমন হয়, এতটা নরম হয়, এতটা সুগন্ধিযুক্ত হয়, মনে হয় যেন সেটা ফুলের সঙ্গে তুলনীয়, এবং এটা খেতে অধিক সুখ অনুভূত হয়, অনেক ভালো ফিল হয়। ঠিক আছে, তাহলে সবচেয়ে বর্ণনা কম কোনটার, হেমন্ত ঋতু। মাত্র 2 লাইন বর্ণনা দিচ্ছে। কি হচ্ছে, যে হেমন্ত ঋতু শুরু হওয়ার সাথে সাথেই শীতের প্রভাব পড়তে শুরু করে, আর এখানে পান এতটা সফট হয়, এতটা সুন্দর হয়, এতটা সুগন্ধিযুক্ত হয়, যা ফুলের সঙ্গে তুলনীয়, এবং এটা খেতে কি অধিক সুখ অনুভূত হয়। এরপরে তাহলে হেমন্তের পথে আমাদের লাস্ট ঋতু কি, শীতের তরাসে রবি তরিতে লুকায়। শীত তো বুঝলাম, তরাস, তরাস মানে হচ্ছে এটার ত্রাস। ত্রাস শব্দের অর্থ হচ্ছে ভয়, তার মানে শীতের ভয়ে কি হয়, রবি। রবি শব্দের অর্থ হলো রবি মানে হচ্ছে সূর্য, তার মানে শীতের ভয়ে কে, সূর্য কি করে, তুরিতে। তুরিতে মানে হচ্ছে দ্রুত, লুকায় মানে লুকিয়ে যায়। তার মানে আমার যদি এরকম প্রশ্ন আসে যে নিচের কোন কারণে সূর্য লুকিয়ে যাওয়ার কথা বলা হয়েছে, যদি বলে বর্ষার মেঘের কারণে, শীতের কুয়াশার কারণে, শিশিরের কারণে, শীতের কারণে, তাহলে আমরা লিখব শীতের কারণে, কারণ সে বলেছে শীতের তরাসে, শীতের ভয়ে কে লুকায়, রবি লুকায়। আমি যদি বলি যে ঋতুবর্ণন কবিতায় কার লুকিয়ে যাওয়ার কথা বলা হয়েছে, তাহলে সূর্যের লুকিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। কিভাবে সে লুকিয়ে যায়, তুরিতে। তুরিতে মানে হচ্ছে দ্রুত, লুকায় কার ভয়ে, কার ভয়ে, শীতের ভয়ে। আর শীত, সূর্য যদি তাড়াতাড়ি লুকিয়ে যায়, তার মানে তো দিন শেষ। এবং তোমরা জানো পৃথিবীর বার্ষিক গতির কারণে শীতে সূর্য এমন এক অবস্থানে থাকে, তখন দিনের দৈর্ঘ্য ছোট হয়। আর দিনের দৈর্ঘ্য যখন ছোট হয়, 24 ঘন্টার মধ্যে যদি দিনের দৈর্ঘ্য ছোট হয়ে যায়, তাহলে রাতের দৈর্ঘ্য কেমন হবে, অত্যন্ত দীর্ঘ হবে। সেই জন্য বলছে অতি দীর্ঘ। অতি দীর্ঘ কি, নিশি, অতি দীর্ঘ নিশি। তার মানে শীতে যদি বলি কোন ঋতুর রাত দীর্ঘ বলে বলা হয়েছে, তাহলে এই নিশি বা রাত, শীতের রাত দীর্ঘ। তাহলে কোন ঋতুতে দিন ছোট থাকে, যে ঋতুতে সূর্য তুরিতে বা তাড়াতাড়ি লুকিয়ে যায়, সেই ঋতুতে দিন ছোট থাকে। এবং এইটা কেমন, এত আরামের ঘুম হয়, সুখ নিশি,
পলকে পোহায়। এত দীর্ঘ রাত, কিন্তু মানুষ এমনভাবে ঘুমায়, এমনভাবে কাঁথা কম্বল মুড়ি দিয়ে ঘুমায়, মনে হয় যেন দ্রুতই রাতটা ফুরিয়ে গিয়েছে, এবং সকালবেলা উঠতে কষ্ট, মনে হয় যেন রাতটা আরেকটু বড় হলে ভালো হতো। এরকম ফিল হয় কিনা বলো? হয়। এরপরে কি বলেছে, তাহলে আমি যদি এইটা একটু রিক্যাপ করি, হেমন্ত বাদ দিলাম, শীতে যখন শীত আসে কবি কল্পনা করেছেন যে সূর্য তখন দ্রুত ডুবে যায়। কেন? দিন ছোট হয়ে যায়। এখন কবির কল্পনায় তিনি মনে করেছেন সম্ভবত শীতের ভয়েই সূর্য দ্রুত লুকিয়ে গেছে। যেহেতু সূর্য দ্রুত লুকিয়ে গেল, তাহলে রাত শুরু হলো, তাহলে রাত হয় অত্যন্ত দীর্ঘ, এবং এটা এত আরামের রাত হয়, মনে হয় যেন পলকের মধ্যেই, এক পলক সময়ের মধ্যেই রাত শেষ হয়ে গেল। পুষ্পসজ্জা ভেদ ভুলি বিচিত্র বসন। এরপর রাত তো শেষ হয়ে গেল, তাহলে পলকে পোহায় গেল, তখন কি করতে হবে? এই পুষ্পসজ্জার মতো আরামদায়ক সজ্জা, হ্যাঁ, অর্থাৎ এই পুষ্পসজ্জার মতো আরামদায়ক যে সজ্জা, তোমাকে কি করতে হবে? এটা ত্যাগ করতে হবে। ভেদ ভুলি, এর গুরুত্ব তুমি কি করবা? ভেদ, রহস্য, গুরুত্ব, প্রয়োজনীয় তুমি ভুলে যাবা। ভুলে গেলে কি হবে? শীতে বাইরে টিকতে পারবা? টিকতে পারবা না। তখন কি করবা? বিচিত্র। বিচিত্র মানে হচ্ছে নানা ধরনের। নানা ধরনের কি করবা? বসন। বসন মানে তো আগেই বলে দিয়েছি আমি, বসন মানে হচ্ছে পোশাক। তার মানে হচ্ছে তুমি তখন কি করবা? এই যে আরামের বিছানা, পুষ্পসজ্জার মতো বিছানা, এটার গুরুত্ব তুমি ভুলে গিয়ে উঠে যাবা। উঠে গিয়ে কি করবা? নানা ধরনের পোশাক পরবা। ঠিক আছে? এরপরে কি হবে? এখানে বলছে যে আর একটা ব্যাপার আছে, শীত আর একটা ভাবে নিবারণ করা যাবে। কি? উড়ে উড়ে এক হইলে। উড়ে উড়ে এক হইলে, এই উর শব্দের অর্থ হচ্ছে বক্ষ, বুক, সিনা। এই সিনার সঙ্গে সিনা মিলাইলে, তার মানে হচ্ছে সন্নিবিষ্ট হয়ে মানুষেরা কাছাকাছি থাকলে বডি টেম্পারেচারের কারণে কি হবে? হইলে মানে হলে শীত নিবারণ। তখন কি হবে? শীত শীত কমবে। যদি তুমি ঘনিষ্ঠ হয়ে থাকো, সিনা বসিনা থাকো, যদি ঘনসন্নিবিষ্ট হয়ে থাকো, তাহলে কি হবে? বুকে বুকে মিলে থাকো, তাহলে শীত কমে যাবে। এবার ওই সময় আর কি হবে? তাহলে তুমি তো উঠলা, নানা বর্ণের পোশাক পরলা, তখন বলছে মানুষের মধ্যে সুগন্ধি দ্রব্য ব্যবহারের, শীতে সুগন্ধি দ্রব্য ব্যবহারের একটা প্রবণতা দেখা যায়। কি? কাফুর। কাফুর শব্দের অর্থ হচ্ছে কর্পূর। কর্পূর, হ্যাঁ। কস্তুরী। কস্তুরী হচ্ছে যে মৃগ, হরিণ, এর নাভি থেকে প্রাপ্ত এক ধরনের অতি মূল্য সুগন্ধি দ্রব্য। তাহলে কস্তুরী হচ্ছে মৃগ নাভি, মৃগ নাভি থেকে প্রাপ্ত সুগন্ধি। ওকে, এই সুগন্ধি। এবার চুয়া, এটাও সুগন্ধি দ্রব্য। চুয়া, জাবক, এটা হলো এই যে আমরা করি না, এই যে এখন এটার ব্যবহার নাই, এখন তো নানা ধরনের সাজসজ্জা বের হয়েছে। আগে কিন্তু মেয়েরা পায়ে আলতা দিত। তোমার যদি মনে থাকে, আমি একটু নবম দশম শ্রেণী মনে করাই দিই, অভাগীর স্বর্গ। তো অভাগী স্বর্গে যাওয়ার জন্য তার পায়ে কিন্তু ঘন করে আলতা দেওয়ার কথা ছিল, মাথায় মোটা করে সিঁদুর দেওয়ার কথা ছিল। সেই যে আলতা, সেটার নাম হচ্ছে জাবক। এগুলোর কি হয়? এগুলোর সৌরভ পাওয়া যায়। তাহলে কর্পূর, কস্তুরী, চুয়া, জাবক, এই সমস্ত সুগন্ধি দ্রব্যের সুবাস পাওয়া যায়। এতে কি হয়? দম্পতি চিত্তে চেতন অনুভব। এই চেতন মানে হচ্ছে প্রেমের ভাব, সচেতনতা বোঝায়, কিন্তু এখানে প্রেমের ভাব অর্থে, হ্যাঁ, দম্পতি চিত্তে তচেতন অনুভব, অর্থাৎ এই যে দম্পতি, স্বামী স্ত্রী, এটা হচ্ছে মানুষের মানুষের মধ্যে প্রভাব। এই প্রভাবটা কেমন হয়? তাদের মধ্যে প্রেমের ভাব জাগে, চেতন অনুভব হয়, হ্যাঁ, চেতনা সৃষ্টি হয়। কিসের চেতনা সৃষ্টি হয়? ওই যে মদন দেবের চেতনা সৃষ্টি হয়, পঞ্চস্বরের চেতনা সৃষ্টি হয়। এগুলো, এই ভাব তাদের মধ্যে, এই সচেতনতা বৃদ্ধি পায়। তাহলে আমরা দেখলাম প্রথম শুরু হলো কি দিয়ে? কোন ঋতু দিয়ে? প্রথম শুরু হলো বসন্ত ঋতু দিয়ে, এবং শেষ হলো কোন ঋতুর বর্ণনার মধ্যে দিয়ে? আমি যদি বলি ঋতু বর্ণন কবিতার, কোন ঋতুর বর্ণনার মধ্য দিয়ে ঋতুর বর্ণনা শেষ হয়েছে? তাহলে হচ্ছে শীত ঋতুর বর্ণনার মধ্যে দিয়ে। সবচেয়ে বেশি বর্ণনা করা হয়েছে বসন্ত ঋতু, তারপর আমরা দেখলাম বর্ষা ঋতু, তারপর আমরা দেখলাম শীত ঋতু। এখন যারা তোমরা এইচএসসি 27
তাদের কিন্তু এই লাস্টের 4টা লাইন তোমাদের বইয়ের মধ্যে নাই, আর যারা এইচএসসি 26 তাদের কিন্তু আছে। ঠিক আছে, তাহলে এগুলো কেটে দেওয়া হয়েছে। তো যাই হোক, এখন তাহলে আমরা কি বললাম, যে যখন মধ্যযুগের রোমান্টিক কাব্য লেখা হতো তখন বন্দনা অংশের পরেই দেশের সৌন্দর্য বর্ণনা করা হতো। সেই সৌন্দর্য বর্ণনা নানা কাব্যে নানা কবি নানাভাবে উপস্থাপন করেছেন। তো আমাদের আলাওল এই যে রূপ বর্ণনা বা চিতরের রূপ বর্ণনা বা সিংহলের রূপ বর্ণনার সূত্রে যে বাঙালি আমাদের বাংলাদেশীয় যে রূপ সৌন্দর্য তুলে ধরেছেন, এই ঋতু বর্ণনার মধ্য দিয়ে প্রকৃতির যে সৌন্দর্য প্রকাশ করেছে, এটা হচ্ছে এই কবিতার মূল বিষয়বস্তু। তাহলে আমরা কি কি পেলাম আমি একটু তোমাকে হিসেব দিই। তাহলে আলাওলের ঋতু বর্ণন কবিতাটি তার বিখ্যাত কাব্যগ্রন্থ পদ্মাবতী মনে আছে, পদ্মাবতীর অংশগুলো আমরা দেখিয়েছি যে মধ্যযুগের কাব্যবিন্যাস কেমন থাকে। তো আলাওল যে ভাগগুলো করেছেন তার মধ্যে একটা আছে ষট ঋতু বর্ণন, অর্থাৎ 6 ঋতুর বর্ণনা, সেখান থেকে সেই খণ্ড থেকে সংক্ষিপ্ত আকারে, অর্থাৎ ওইখানে আরও বর্ণনা আছে। ধরো এই যে আমি বললাম যে এই অংশটুকু 27-এর বইয়ে নাই, 26-এ যারা এসএসসি দিবে তাদের বইয়ে আছে। তো তুমি এই অংশটুকু 27-এর যে শিক্ষার্থীরা পাচ্ছ না, তারা যদি মনে করো, তারা তো মনেই করতে পারো শীতের বর্ণনা ওইটুকু। আবার ওখানে যে হেমন্ত ঋতুর বর্ণনা রয়েছে 2 লাইন, তুমি তো ভাবতেই পারো হেমন্ত ঋতুর বর্ণনা মনে হয় সৈয়দ আলাউল 2 লাইন দিয়েছেন, কিন্তু তা একেবারেই না, উনি আরও বেশি বর্ণনা দিয়েছেন। বুঝতে পেরেছ? এবং এই কথাও বলে রাখি যে মধ্যযুগের এই যে রোম্যান্টিক প্রণয় উপাখ্যান, এখানে প্রেম বর্ণনা যেমন একটি বিষয়, তেমনি রাজাকে খুশি করাও আর একটা বিষয়। তো সেই খুশি করতে গিয়ে, রাজদরবারে উপস্থাপন করতে গিয়ে এইসব কাব্য অধিকাংশ সময়ই অশ্লীলতার দোষে দুষ্ট হয়ে যায়। সেই অশ্লীলতার দোষে যেহেতু দুষ্ট হয়, সেই সব তো আর আমাদেরকে দিয়ে পাঠ করানো যাবে না। সেই কারণে উনি কিন্তু এই অংশটিও এবার কিন্তু বাদ হয়ে গিয়েছে। তো এই জন্য বলছে সংক্ষিপ্ত আকারে, এই ষটঋতু বর্ণনার অংশ সংক্ষিপ্ত আকারে সংকলিত। এর মধ্যে কি আছে, কি প্রকাশ পেয়েছে? এর মধ্যে প্রকাশ পেয়েছে প্রকৃতির বিচিত্র রূপ। তাহলে এই হলো আমাদের মূল আলোচ্য বিষয়, প্রকৃতির বিচিত্র রূপ। কয়টা? 6টা চিত্র আমরা এখানে পেয়েছি, বসন্তের একটা এবং বাকি 5টা, তাই তো? অভিব্যক্ত হয় আবহাওয়া ও জলবায়ুর প্রভাবে বা ষড়ঋতুর প্রভাবে। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য যুগে যুগে মানুষ হয়েছে মুগ্ধ হয়েছেন সংবেদনশীল কবিগণ। ঋতু বর্ণনা মধ্যযুগের কাব্যের একটি স্বাভাবিক রীতি। এটাই কিন্তু আমি তোমাকে প্রথম দেখিয়েছি যে মধ্যযুগের এমন কোনো রোম্যান্টিক প্রণয় উপাখ্যান তুমি দেখাতে পারবা না যেখানে স্বদেশের সৌন্দর্য বর্ণনা প্রসঙ্গে এই ঋতুর বর্ণনা আসেনি। ইভেন আমি এমনও বলি তোমাকে যে যখন নায়ক এবং নায়িকার বিচ্ছেদ হয়, অনেক কাব্যে নায়ক ও নায়িকার বিচ্ছেদ আছে, যখন নায়িকার রূপ বর্ণনা মানে দুঃখ বর্ণনা হয়, তখন কিন্তু নায়িকা এক এক ঋতুতে এক এক ধরনের দুঃখ অনুভব করেন। সেই প্রসঙ্গেও অনেক কবি এই ঋতুর বর্ণনা করেছেন। সৌন্দর্য বর্ণনার পাশাপাশি দুঃখ বর্ণনার ক্ষেত্রেও যে ঋতুর ব্যাপক প্রভাব রয়েছে, ঋতু পরিবর্তনের ব্যাপক প্রভাব রয়েছে, সে বিষয় স্পষ্ট। এবং মধ্যযুগের যে বৈষ্ণব কবিতা, সেখানে কৃষ্ণ চলে যাওয়ার পর রাধার যে দুঃখের বর্ণনা, সেটা এক এক ঋতুতে এক এক অবস্থায় এক এক রকম। তো এই সমস্ত বর্ণনা বৈষ্ণব কবিতা দ্বারা প্রভাবিত হতেও পারে। এবার কবি আলাওল এই ঋতু বর্ণনায় প্রকৃতির রূপ বৈচিত্র্যের সাথে মানব মনের সম্পর্কের প্রভাব তুলে ধরেছেন। তার মানে এই হচ্ছে তোমার সৃজনশীল প্রশ্নের 2টা পার্ট। আমি আর একটা পার্ট কিন্তু দেখিয়ে দিলাম, প্রকৃতির বিচিত্র রূপ, এই একটা উদ্দীপক এটার উপরে তৈরি হবে। তো তুমি বলবা প্রকৃতির বিচিত্র রূপ যা আলাওলের ঋতু বর্ণন কবিতায় প্রকাশ পেয়েছে, তার সঙ্গে উদ্দীপকের সাদৃশ্য আছে। এখন তুমি প্রত্যেক ঋতু ধরে ধরে কোন কোন সৌন্দর্য আছে সেই সৌন্দর্যগুলো দেখিয়ে দিবা, এবং পাশাপাশি তুমি সে কি বলবে যে তারপরও পূর্ণাঙ্গ আলোচনা হয়নি। যখন হয়নি তখন তুমি বলবা যে ঋতুর সৌন্দর্য বর্ণনা করা হয়েছে, কিন্তু মানব মনের উপরে এর যে সম্পর্ক বা প্রভাব, সেটি তুলে ধরা হয়নি। ঠিক আছে? বসন্তের নবীন, এখন উনি বর্ণনা দিচ্ছেন সংক্ষেপ, এটা তো আমরা জানি। বসন্তে প্রথম হচ্ছে নতুন পাতা, তারপর মলয় বাতাস, ভ্রমরের গুঞ্জন, কোকিলের কুহুতান। এবার গ্রীষ্মে কি আছে? সূর্য প্রচণ্ড হবে, এই যে রৌদ্রের ভয়ে ছায়ার গুরুত্ব। ঠিক আছে? বর্ষার মেঘ গর্জন, অবিরল বৃষ্টির জল, একটানা দাদুরি শিখি নীরব, শরতের নির্মল আকাশ, ফুলের চামর দোলা, খঞ্জনার নাচ, শরতের বিদায় পর হেমন্ত, পুষ্পতুল্য তাম্বুলের সুখ, শীতের দ্রুত সূর্য ডুবে যাওয়া, এইগুলোই তো বর্ণনা। তো
আমি বলবো যে তুমি এই অংশটুকুই কেন মুখস্থ করে নিচ্ছ না, এই অংশটুকুই মুখস্থ করে রাখো। জাস্ট এই মুখস্থ করার সাথে তুমি যদি আরও কিছু অ্যাড করতে পারো, কবিতা পড়বা, টিকা পড়বা, এবং এগুলো তুমি কি করবে, এই যে আমি ব্যাখ্যা দিলাম এটা তুমি খাতায় লিখবা, এক লাইন করে লিখে তার অর্থ লিখবা। তাহলে কি হবে, টোটাল কবিতাটা তোমার কাছে গদ্যে রূপান্তরিত হবে। গদ্যে রূপান্তরিত তুমি যখন কাহিনী বুঝে যাবা এবং উদ্দীপক যখন তোমাকে দেয়া হবে, তখন তুমি বুঝবা যে এটা কোন ঋতুর সাথে মিল আছে। তাহলে প্রশ্নের প্যাটার্ন কেমন হবে, প্রশ্নের প্যাটার্ন দুটো হবে। উনি যদি সব সৌন্দর্যের বর্ণনা না দেন, তাহলে বলবে সৌন্দর্য বর্ণনায় কিভাবে মিল আছে, তখন তুমি বলবা কোন কোন ঋতুর সাথে মিল আছে। তখন সে বলবে যে আলাওলের এই যে কবিতায়, অর্থাৎ ঋতুবর্ণন কবিতায় সৌন্দর্যের যে বিচিত্র বর্ণনা রয়েছে তা উদ্দীপকে আংশিক প্রকাশ পেয়েছে। তখন তুমি খুঁজবা কোন কোন ঋতুর বর্ণনা করা হয়নি। আবার যদি দেখাও যে অধিকাংশই মিলে গেছে, তখন তিনি যদি বলে আংশিক, তাহলে তুমি বলবা যে ঋতুর বর্ণনার ফলে প্রকাশ পাওয়া সমস্ত সৌন্দর্য প্রকাশ পেলেও এই ঋতুর যে মানব মনের সাথে সম্পর্ক, অর্থাৎ মানব মনের সম্পর্ক বা প্রভাব, এই দিকটি উদ্দীপকের সাথে নেই। ক্লিয়ার? আচ্ছা, এরপর কি হলো, ষড়ঋতু বর্ণনার ভিতর দিয়ে কবি বাংলার প্রকৃতির রূপ মাধুরী তুলে ধরেছেন এবং ষড়ঋতু বৈচিত্র্য বাংলার নিসর্গ রূপকে যে সমৃদ্ধ করেছে তা কাব্যাংশ থেকে স্পষ্ট বোঝা যায়। এখন আমি এই যে তোমাকে বললাম যে দুইটা প্যাটার্নের বাইরে প্রশ্ন আসবে না, আমি এখন এটার প্রমাণ দিতে চাই। আমি তোমার টেক্সটে যে উদ্দীপক আছে সেটা দিয়েই তোমাকে প্রমাণ দিচ্ছি। দেখো, আগে এমসিকিউগুলো একটু শেষ করি। দেখো তাহলে প্রথম কোন ঋতুর বর্ণনা, কোন ঋতু বর্ণনা দিয়ে আমরা শুরু করেছিলাম? আমি কিন্তু প্রথম বলেছিলাম যে আমাদের বাংলায় গ্রীষ্ম দিয়ে ঋতু শুরু হলেও মূলত বর্ণনা শুরু হয়েছে ঋতু বর্ণন কবিতার প্রথমে কোন ঋতুর বর্ণনা, তাহলে হচ্ছে বসন্ত ঋতুর বর্ণনা, এবং সবচেয়ে বর্ণনা হচ্ছে এই ঋতুরই বেশি রয়েছে। তারপর কি নিদাঘ সময়ে, নিদাঘ কোনটা, দ্বিতীয়, গ্রীষ্ম তাপের সময়, প্রচণ্ড উত্তাপের সময় বলতে কি বোঝানো হয়েছে, তাহলে প্রচণ্ড গরমকাল, আবহাওয়া ঠান্ডা, পীড়নের সময়, বর্ষার আগমন না, তাহলে প্রচণ্ড গরমকাল। তাহলে নিদাঘ সময়ে প্রচণ্ড গরমকালে সূর্য অত্যন্ত উত্তপ্ত থাকে, সেই জন্য বলেছে প্রচণ্ড তাপন। এরপরে কি নিচের উদ্দীপকটি পড়ে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। তাহলে আসে বসন্ত ফুল বনে, জাগে বনভূমি সুন্দরী। তার মানে বসন্ত আসে, ফুল, খেয়াল করতে হবে যে এখানে বসন্ত এসেছে, ফুলের কথা কিন্তু বলা হয়েছে, আর বনভূমির সৌন্দর্যের কথা বলা হয়েছে। তাহলে কবিতাংশে ঋতুবর্ণন কবিতায় বসন্ত ঋতুর কোন দিকটি প্রকাশ পেয়েছে? তো তুমি একটু খেয়াল করো, সুন্দর শোভা, পুষ্পমাল্য, তো এখানে মালার কোনো কথা আছে? মল্লার রাগ তো বর্ষাকালে, তো এখানে তো বলা হয়েছে বসন্তের কথা। মলয় সমীর, তো এখানে বাতাসের কোনো কথা আছে? তো বলা হয়েছে বনভূমি সুন্দরী, তার মানে সুন্দর শোভা, এই অংশের সাথে মিল আছে। এরপরে বলেছে যে উক্ত দিকটি, তাহলে যদি সুন্দর শোভাই হয় তাহলে উক্ত দিকটি নিচের কোন পংক্তিতে প্রকাশ পেয়েছে? তো চলো, চন্দন চম্পক মাল্য মলয়া পবন, তা তুমি একটু বলো চাম্পা ফুলের মালার দক্ষিণা বাতাসের সাথে এটার মিল আছে? এবার বলছে কুসুমিত কিংসুক সঘন বন লাল, পাবন সময়ে ঘন ঘন গরজিত, এটা বাদ, কারণ হচ্ছে এটা বর্ষা। নবীন খঞ্জন দেখি বড়ই কৌতুক, এটা শরৎ, এটা বাদ। এখন আমাদের অপশন হচ্ছে দুইটাই বসন্ত সম্পর্কে বলা হয়েছে। এখন তুমি আসে বসন্ত ফুলবনে, জাগে বনভূমি সুন্দরী, তো এর সাথে মালার কি সম্পর্ক, এর সাথে দক্ষিণা বাতাসের কি সম্পর্ক? তার মানে এর সাথে সম্পর্ক আছে ফুলের, তাহলে কুসুমিত কিংসুক সঘন বন লাল, অর্থাৎ এই যে বসন্তে পলাশ ফুলের কথা বলা হয়েছে, এর সাথে বনভূমি সুন্দর, তার বনভূমি সুন্দর হয় হচ্ছে পলাশ ফুলে, সেই কারণে এটার সাথে মিল রয়েছে। এবার আসো উদ্দীপক। আমি কিন্তু বলেছিলাম যে তোমার যদি আংশিক সৌন্দর্য থাকে, একটা দুটো ঋতুর সাথে মিল থাকে, তাহলে আমি বলবো সৌন্দর্যের আংশিক প্রকাশ পেয়েছে, তাহলে অবশিষ্ট ঋতুগুলো তুমি ঘয়ে বর্ণনা করবা। আর যদি দেখো যে অধিকাংশ বর্ণনাই হয়েছে, তাহলেও আমি তোমাকে একই প্রশ্ন করলে তুমি বলবা যে অধিকাংশ সৌন্দর্য বা ঋতু বর্ণন কবিতায় প্রকাশিত ঋতুর রূপ বৈচিত্র্যের মাধ্যমে প্রকাশ পাওয়া সৌন্দর্যের প্রকাশ ঘটলেও মানব মনে তার প্রকাশ ঘটেনি। ঠিক আছে? তাহলে আসো, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, বসন্তের এই মাতাল সমীরণে। তো এত যে ঋতু তুমি পড়লা, বর্ষাকালের কোনো বর্ণনা এখানে আছে? শরৎকালের নির্মল আকাশের কোনো বর্ণনা আছে? হেমন্তে পুষ্পতুল্য তাম্বুলের কোনো বর্ণনা আছে? শীতে দ্রুত সূর্য ডুবে যাওয়ার কোনো বর্ণনা আছে? শুধু আমরা শুনলাম বসন্তের এই মাতাল সমীরণে, তার মানে মলয় যে বাতাস, মাতাল করা, পাগল করা, স্নিগ্ধ বাতাস, তার সঙ্গে তুলনা রয়েছে। তাহলে মল্লার কি? মল্লার তুমি বলবা মালহার, সঙ্গীতের রাগ বিশেষ, যা
বর্ষার সাথে সম্পর্কিত এবং রাতের দ্বিতীয় প্রহরে পরিবেশন করা হয়, গাওয়া হয়। রৌদ্র ত্রাসে রহে ছায়াচ্ছন্ন বলতে কি বোঝানো হচ্ছে? তুমি বলবা এখানে গ্রীষ্মের প্রচণ্ড রৌদ্রদগ্ধ যে অবস্থা সেটার কথা বলা হয়েছে। তখন তুমি বলবা যে গ্রীষ্মে রয়েছে ছায়ার গুরুত্ব, এবং তখন জীবকুল তো রৌদ্রতাপে অতিষ্ঠ হয়েই পড়ে, মনে হয় যেন ছায়ারাও ভয়তে লুকাতে চায় এবং দেখা যায় যে ছায়া যেন পদতলে আশ্রয় নেয়। এটাই তুমি আলাওলের ওই অংশের ভূমিকা দিয়ে তারপর এখানে কমপ্লিট করে দেওয়া। উদ্দীপকের সঙ্গে ঋতুবর্ণন কবিতায় বসন্ত ঋতুর সাদৃশ্য আছে। হ্যাঁ, তুমি বলবা হ্যাঁ সাদৃশ্য আছে, সাদৃশ্য আছে, শুধু বসন্তেরই সাদৃশ্য আছে, অন্য কোনো ঋতুর সাদৃশ্য নাই। তাহলে ওই জায়গায় বসন্ত কি কি বলা হয়েছে আমরা প্রথম বলবো, হ্যাঁ প্রথমে বসন্ত ঋতু নবীন উপলব, তাহলে আমি নতুন পাতার বর্ণনা প্রথম দিব। তারপর কি হয় বলছে দুই পক্ষ আগে পাছে মধ্যে সুমাধব, তাহলে সুমাধবের বর্ণনা দিব। এরপরে মলয় বাতাসের কথা বলবো, সে কিনা কামের পদাতি। তারপরে মুকুলিত কইল তবে বৃক্ষ বনস্পতি, এবার যে ফুল ফোটার কথা বলবো, কি কি ফুলের নাম আছে সেগুলো বলবো, রাইট? তারপর কি করব? তারপর এর যে মানব জীবনে কতটা প্রভাব আছে তার সঙ্গে বর্ণনা করলে মোটামুটি ভালো মানের একটি উত্তর হবে। এরপর বলছে উদ্দীপকটি ঋতুবর্ণন কবিতার সমগ্র ভাব ধারণ করেনি। তুমি বলো ধারণ করেনি, শুধু বসন্তের সাথে মূল আসে, অবশিষ্ট সৌন্দর্য প্রকাশ পায়নি। তাহলে তুমি অবশিষ্ট যে ঋতুগুলো তার সামান্য সামান্য বর্ণনা দিবা, এবং শেষে তুমি বলবা কি যে এই সৌন্দর্যের পাশাপাশি মানব মনে এই ঋতুগুলোর বর্ণনার সৌন্দর্যে যে মানব মনে প্রভাব পড়ে তার সাথে উদ্দীপকের মিল নেই, অতএব আংশিক ভাব ধারণ করেছে বা সমগ্র ভাব ধারণ করতে পারেনি, মন্তব্যটি যথার্থ। ঠিক আছে, তাহলে আমার মনে হয় খুব স্ট্যান্ডার্ড মানের একটা উত্তর হবে। আর খুব অ্যাভারেজ আনসার দিবা না, যখন কোনো আনসার দিবা, আমি কিন্তু আগের বিভীষণের প্রতি মেঘনাদ, বিদ্রোহী এগুলো আলোচনার সময় কিন্তু বলেছি যে যে প্রসঙ্গটি তুমি বর্ণনা করবা সে প্রসঙ্গটি বই থেকে এক্সাম্পল সেট করবা, যে ওই প্রসঙ্গটি বোঝানোর জন্য বইতে কি ওয়ার্ডগুলো কি। তো তখন যখন তুমি বলবা যে আংশিক আলোচনা হয়েছে, তখন তুমি যদি বলো এখানে শুধু বসন্তের সৌন্দর্যের কথা বলা হয়েছে, অন্য অন্য ঋতুতেও অনেক সৌন্দর্য প্রকাশ পায়, সৌন্দর্যের কোনো অন্ত নাই, সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের বাংলাদেশ। আমি অনেক সময় দেখি তোমরা এরকম আন্দাজে উত্তর লেখো, এবং এগুলো শিক্ষককে যিনি খাতা দেখবেন তাকে অতিমাত্রায় বিরক্ত করতে পারে, এবং এই একটা বাজে উত্তর লেখার জন্য তোমার অবশিষ্ট উত্তরগুলোর মানও খারাপ বলে তিনি প্রাথমিকভাবে ধরে নিতে পারেন। তো আমরা এমন কোনো জিনিস লিখবো না যাতে আমাদের অবশিষ্ট উত্তরগুলো সম্পর্কে খারাপ ধারণা হয়। তুমি যখন বলবা আংশিক ধারণ করে, তখন তুমি অবশিষ্ট যে ঋতুগুলো আছে সেই ঋতুগুলোর প্রত্যেকটার ক্ষেত্রে কোন কোন বর্ণনা রয়েছে সেই বর্ণনাগুলো স্পষ্টভাবে বলবা, এবং মানব মনে কোন কোন প্রভাবের কথা বর্ণনা করা হয়েছে সেগুলো স্পষ্ট করে বর্ণনা করতে হবে। ঠিক আছে, তাহলে আমার মনে হয় যে আর কোনো সমস্যা থাকবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা মধ্যযুগের এই পদ্মাবতী কাব্য থেকে নেওয়া যে ঋতু বর্ণন কবিতাটা বললাম, মধ্যযুগের ভাষায় লেখা। আমার ধারণা এখন তোমার কাছে এটি স্পষ্ট হয়েছে। দুটো দিকই এখানে শুধু রয়েছে, 6টা ঋতুর 6 ধরনের সৌন্দর্যের বর্ণনা রয়েছে, বিচিত্র প্রকৃতির অনুষঙ্গে সেই সৌন্দর্য ফুটে উঠেছে, আর এগুলোর মানব মনের মধ্যে প্রভাব কী সেটাই বর্ণনা করা হয়েছে। আমি আশা করি তোমরা এটি খুব সহজেই অনুভব করতে পারো। আমার সবার সুখ সমৃদ্ধি ও সুস্থতা কামনা করছি। সবার জন্য দোয়া থাকলো। আল্লাহ হাফেজ।